গল্প শুরু হয় একজন বৃদ্ধ মহিলাকে দেখিয়ে। মহিলাটির নাম জিয়া। তার স্বামীর মৃত্যুর পরে সে তার ছেলে শাওয়ের সাথে বেইজিং শহরে চলে গিয়েছিল, কিন্তু আজ বহু বছর পরে সে আরো একবার তার নিজের শহরে ঘুরতে এসেছে। তার ছেলে শাও বলে, আমাদের শহরটা এখন বেশ উন্নত হয়ে গিয়েছে। যখন আমরা এই শহর ছেড়ে চলে গিয়েছিলাম সেই সময়ে এই বিশাল আকারের ব্রিজ বা সেতুগুলো নির্মাণ হয়নি, তাই মানুষজন নৌকা বা ফেরির মাধ্যমে নদী পারাপার করত, যেটা ছিল খুবই সময় সাপেক্ষ। তাই সবার পছন্দের একমাত্র উপায় ছিল এই কেবল কার, যার সাহায্যে খুব দ্রুত সময়ে নদী পার হওয়া যেত। কেবল কারগুলো এখনো আছে, কিন্তু এগুলো এখন শুধুমাত্র পর্যটকদের আকর্ষণ করার জন্যই রাখা হয়েছে, কারণ সবাই এখন ব্রিজ দিয়েই যাতায়াত করে। এই ব্রিজগুলো যে সকল ইঞ্জিনিয়াররা নির্মাণ করেছে তারা বেশিরভাগই হচ্ছে বাবার ছাত্র। এরপর তারা গাড়ি থেকে নেমে কেবল কারে উঠে পড়ে তাদের গ্রামে যাওয়ার উদ্দেশ্যে। তারা তাদের গ্রামের কেবল কারের স্টেশনে এসে পৌঁছায়। কেবল কারের স্টেশনকে রোপওয়ে স্টেশন বলা হয়। জিয়া দেখে তাদের গ্রামের সেই ব্যস্ততম রোপওয়ে স্টেশনটি এখন শুধুমাত্র একটি পর্যটন কেন্দ্র। লোকজন এখানে শুধুমাত্র ঘুরতে আসে। এরপর তারা স্টেশনের সামনে একটি রেস্টুরেন্টে খাবার খেতে বসে। জিয়া লক্ষ্য করে ওইখানের এক বৃদ্ধ দোকানদার একটি কুকুরকে খাবার দিচ্ছে। এমনকি বাচ্চারা যখন কুকুরটাকে বিরক্ত করছিল তখন সেই দোকানদার বাচ্চাদেরকে গালমন্দ করে সরিয়ে দেয়। এই দেখে জিয়া বেশ অবাক হয় এবং তার কিছু একটা মনে পড়ে। তাই সে বিষয়টা দেখার জন্য সামনে এগোয় এবং ওই কুকুরটাকে দেখে সে একদম হতবাক হয়ে যায়। এখানে গল্প 15 বছর অতীতে চলে আসে। তখন জিয়া তার স্বামী এবং 2 ছেলেমেয়ের সাথে এই গ্রামে বসবাস করত। বাড়ির সামনেই তাদের একটি ছোট্ট দোকান ছিল। সেই দোকানে তারা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করত। প্রতিদিনের মতো সেদিন সকালেও জিয়া তার স্বামীর খাবারের ব্যাগ রেডি করে। তার স্বামী মিস্টার জিন একটি ইঞ্জিনিয়ারিং কলেজের প্রফেসর। তার কলেজটা হচ্ছে শহরে, তাই সে দুপুরের খাবার সাথে করেই নিয়ে যায়। মিস্টার জিন ফুটবল খেলা দেখতে খুব ভালোবাসে। যে সকল ম্যাচ গভীর রাতে দেখানো হয় সেই ম্যাচগুলো সে তার ছেলেকে রেকর্ড করে রাখতে বলে। তার ছেলে শাও রাত জেগে কম্পিউটারে কাজ করে। তার স্বপ্ন সে নিজে থেকে কিছু একটা করে দেখাবে। সব সময় কম্পিউটারের সামনে বসে থাকে বলে তার বাবা মা তাকে অনেক বকাঝকা করত। তার মা জিয়া মাহাজং খেলতে খুব ভালোবাসে। মাহাজং হচ্ছে চীনের ঐতিহ্যবাহী একটি খেলা, যেটা অনেকটা তাস বা দাবার মতো, কিন্তু এটা টাকার বিনিময়ে অথবা বাজিতে খেলতে হয়। জিয়ার বন্ধুরা প্রায় সব সময় তার দোকানের সামনে মাহাজং খেলতো। খেলায় বেশিরভাগ সময় জিয়াই জয়ী হতো এবং সে যখন দোকানের কাজে ব্যস্ত থাকে তখন তার হয়ে সে তার স্বামী মিস্টার জিনকে মাহাজং খেলতে বলে। কিন্তু জিন মাহাজং খেলায় মোটেও ভালো ছিল না। তারপরেও সে তার স্ত্রীর ভয়ে খেলতে যায় এবং উল্টোপাল্টা খেলা শুরু করে। এতে জিয়া তার উপর প্রচন্ড রেগে যায় এবং বলে, এত বছর হয়ে গেল এখনো ঠিকভাবে মাহাজং খেলতে পারো না, তুমি প্রফেসর হলে কিভাবে? জিন বলে, এসব অপ্রয়োজনীয় গেম আমার পক্ষে খেলা সম্ভব নয়। এই বলে সে তার খাবারের ব্যাগ নিয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সে তাদের গ্রামের রোপওয়ে স্টেশনে চলে আসে। প্রতিদিনের মতো সে স্টেশনের নিউজপেপার বিক্রেতার কাছ থেকে পেপার নেয়। এরপর টিকিট কেটে কেবল কারে উঠে পড়ে। কেবল কারের সাহায্যে নদী পার হয়। এরপর সে তার কলেজের গাড়িতে ওঠে। এই গাড়িটি দিয়ে শুধুমাত্র কলেজের প্রফেসররাই যাতায়াত করে। অপরূপ সুন্দর প্রকৃতির মধ্য দিয়ে গাড়িটি সামনে এগিয়ে যায়। মিস্টার জিন তার ব্যাগ থেকে জিয়ার দেয়া খাবারগুলো বের করে এবং তার এক কলিগকে বলে, এই খাবারগুলো তুমি নিয়ে যাও। তখনই গাড়ির ড্রাইভার সজোরে ব্রেক করে। কি হয়েছে তা দেখার জন্য জিন গাড়ি থেকে বের হয়। সবাই বলে গাড়ির সামনে একটি কুকুর ছানা চলে এসেছিল, অল্পের জন্য বেঁচে গিয়েছে। এখন ছানাটি গাড়ির নিচ থেকে বের হচ্ছে না, তাই সে গাড়ির নিচে উকি দিতেই একটি ছোট্ট কুকুর ছানা দেখতে পায়, যেটা প্রচন্ড ভয় পেয়েছিল। সেটাকে বের করার জন্য সে একটি ফোন দিয়ে আটে। সে তার খাবারের ব্যাগটা নিয়ে আসে। খাবারের লোভ দেখিয়ে ছানাটাকে বের করে আনবে। প্রথমেই সে একটি প্যাকেট খুলে দেখে খাবারের বদলে কাগজ রয়েছে। এই দেখে তার কলিগরা হাসাহাসি করে। এখান থেকে আমরা বুঝতে পারি জিনের স্ত্রী জিয়া ছিল খুবই আনমনা এবং তার রান্নাও ছিল যথেষ্ট বাজে। এই কারণেই জিন খাবারগুলো তার কলিগকে দিতে চাইছিল। এরপর জিন আরেকটা প্যাকেট খুলে খাবার বের করে এবং কুকুর ছানাটাকে ডাকতে থাকে, কিন্তু ছানাটা পেছনে সরে যায়। জিন বুঝতে পারে খাবারটা কুকুর ছানাটার মুখের তুলনায় বেশ বড়, তাই সে খাবারটাকে ছোট টুকরো করে। এবার কুকুর ছানাটা খাবার খেতে আসে। এই সুযোগে সে ওইটাকে ধরে ফেলে এবং তার কলিগদেরকে জিজ্ঞেস করে আশেপাশে কোনো কুকুরের ফার্ম আছে কিনা। এই কুকুর ছানাটা বোধহয় কোনো ফার্ম থেকে ছুটে এসেছে। তখন একজন তাকে বলে, পাশেই একটি কুকুরের ফার্ম রয়েছে, তুমি গিয়ে খোঁজ করে দেখতে পারো। ততক্ষণে আমরা গাড়িটি সারাই করার চেষ্টা করি।
করছি, অর্থাৎ সজোরে ব্রেক করার ফলে গাড়িটিতে কিছু একটা সমস্যা হয়েছে। জিন কুকুর ছানাটাকে তার বাসস্থানে ফিরিয়ে দেওয়ার জন্য নিয়ে যায়, কিন্তু সেখানে কুকুরের ফার্ম বা কোনো মানুষজন ছিল না, তাই সে কুকুর ছানাটাকে নিয়েই ফিরে আসে। ড্রাইভার তাকে বলে এটাকে ফিরিয়ে দেওয়ার দরকার নেই, আপনি এটাকে রেখে দিন। এই বলে তারা আবারও যাত্রা শুরু করে। জিন তার কলিগদেরকে বলে আমার স্ত্রী মোটেও কুকুর পছন্দ করে না, তাই আমি চাইলেও এটাকে বাড়ি নিয়ে যেতে পারবো না, তোমরা এটাকে বাড়ি নিয়ে যাও। কিন্তু সবাই মানা করে দেয়, বলে তাদের বাড়িতে অলরেডি পর্যাপ্ত পরিমাণ কুকুর বিড়াল রয়েছে, তাই তারা এটাকে নিতে পারবে না। এরপর তারা কলেজে এসে পৌঁছায়। জিন কুকুর ছানাটাকে ব্যাগের মধ্যে রেখেছিল, কিন্তু সেটা ব্যাগের মধ্য থেকে বেরিয়ে আসে। স্টুডেন্টরা তার ব্যাগের মধ্যে কুকুর দেখতে পেয়ে বেশ অবাক হয়। সে তার অফিস রুমে এসে ব্যাগটাকে টেবিলের নিচে রাখে এবং সেটাকে বলে কোনো আওয়াজ করবে না, চুপচাপ এখানে বসে থাকবে, আমি কিছুক্ষণের মধ্যেই ফিরে আসব। এই বলে সে টিচার্স মিটিংয়ে চলে যায়। সে যাওয়ার সাথে সাথেই কুকুর ছানাটা ব্যাগ থেকে বেরিয়ে পড়ে, এদিক সেদিক ছোটাছুটি করতে থাকে। ওইদিকে মিস্টার জিনের কিছুতেই মিটিংয়ে মন বসছিল না। সে ভাবছিল কুকুর ছানাটাকে যেন কেউ দেখতে না পায়, তাই সে জলদি বের হওয়ার জন্য তার এক কলিগকে বলে তার প্রেজেন্টেশনটা যেন সে দিয়ে দেয়, কিন্তু তার কলিগ বলে সে তার নিজের প্রেজেন্টেশন নিয়েই টেনশনে আছে, জিনের প্রেজেন্টেশন সে দিতে পারবে না। তাই জিন প্রেজেন্টেশন না দিয়েই তার তৈরি পেপারসগুলো জমা দিয়ে চলে যায়। তার কলিগরা পেপারসগুলো দেখে তার কাজের প্রশংসা করে এবং বেশ অবাক হয়, কিন্তু তারা সবচেয়ে বেশি অবাক হয় যখন তারা দেখে মিস্টার জিন শেষ পৃষ্ঠায় একটি কুকুর ছানার ছবি এঁকে রেখেছে। ওইদিকে জিন অফিস রুমে ফিরে গিয়ে দেখে ব্যাগের মধ্যে কুকুর ছানাটি নেই। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর রুমের এক কোণে সেটাকে দেখতে পায় এবং আদর করে কুকুর ছানাটিকে কোলে তুলে নেয়। অপরদিকে বাড়িতে জিয়া তার বন্ধুদের সাথে মাহজং খেলে বেশ কিছু টাকা জিতে নেয়। সে তার বন্ধুদেরকে বলে তার ছেলে শাও অনলাইনে ওয়েব ডেভেলপমেন্টের কাজ করে এবং খুব শীঘ্রই হয়তো সেই কোম্পানিটি তাকে পার্মানেন্ট জবের অফার করবে। কোম্পানিটি হচ্ছে বেজিং শহরের, তাই জবটা পেয়ে গেলে শাওকে বেজিং শহরে গিয়ে থাকতে হবে। তার বন্ধুরা বলে মিস্টার জিন হয়তো শাওকে অন্য শহরে গিয়ে থাকার পারমিশন দিবে না। ওইদিকে মিস্টার জিন বাড়ি ফেরার পথে তাদের গ্রামের একটি স্ট্রিট ফুডের দোকানের সামনে দাঁড়ায়। লোকটি জিনকে দেখেই স্পাইসি চিকেন স্টক বানাতে শুরু করে এবং বলে বহু বছর হয়ে গেল, কিন্তু আপনি কখনোই এই খাবারটি নিতে ভোলেন না। জিন বলে এই খাবারটি সে তার ছেলের জন্য নিয়ে থাকে, কারণ তার ছেলে শাও স্পাইসি চিকেন স্টক খুব পছন্দ করে। এরপর সে বাড়িতে আসলে শাও এগিয়ে যায় তার ব্যাগটা নেয়ার জন্য, কিন্তু সে তাকে চিকেন ধরিয়ে দেয় এবং সিঁড়ি দিয়ে চুপচাপ ওপরের ফ্লোরে চলে আসে। কুকুর ছানাটাকে কোথায় লুকিয়ে রাখবে তা ভাবতে থাকে। সে একটা ঝুড়ি বের করে এবং সেটাকে পরিষ্কার করে কুকুর ছানাটাকে তার মধ্যে বসিয়ে দেয়। এরপর সে চুপি চুপি কিচেনে আসে, কিচেন থেকে একটি বাটি চুরি করে, সেই বাটিতে করে পানি নিয়ে ওপরের ফ্লোরে চলে আসে। এসে দেখে কুকুর ছানাটা আবারও ঝুড়ির মধ্য থেকে বেরিয়ে গিয়েছে। সে ওই পানিটা কুকুর ছানাটাকে খেতে দেয়। এরপর সেটাকে ঝুড়ির মধ্যে রেখে ঝুড়ির মুখটা ঢেকে দেয় এবং উকি মেরে দেখে কুকুরটা চুপচাপ শুয়ে আছে, কিন্তু সে যাওয়ার পরেই সেটা আবারও ঝুড়ি থেকে বেরিয়ে আসে এবং সিঁড়ি দিয়ে নিচে নামার চেষ্টা করে। তখন শাও তার বাবাকে বলে সে বেজিং এর একটি ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানির সাথে কাজ শুরু করতে চায়, যদি সে ভালো সার্ভিস দিতে পারে তাহলে তাকে পার্মানেন্ট জবের অফার করবে, তারপর সে বেজিং শহরে গিয়ে থাকবে। ঠিক তখনই কুকুর ছানাটা সিঁড়ি থেকে পড়ে যায়। তার শব্দ পেয়ে জিন তার ছেলের কথা না শুনেই চলে যায় এবং সেটাকে যখন কোলে তুলে নিয়ে উপরে যাচ্ছিল তখন শাও তাকে দেখে ফেলে। জিন তাকে চুপ থাকতে বলে, কিন্তু শাও তার মাকে ডাক দেয়। এরপর সেই কুকুর ছানাটার জন্য ঘরে বিচার বসানো হয়। জিয়া বলে বিয়ের আগে আমি তোমাকে কিছু শর্ত দিয়েছিলাম, তার মধ্যে উল্লেখযোগ্য একটি শর্ত ছিল বাড়িতে কুকুর ছানা প্রবেশ নিষেধ, কারণ ছোটবেলায় আমাকে কুকুর কামড়েছিল। এরপর থেকে কুকুর দেখলেই আমি প্রচন্ড ভয় পাই, কিন্তু এখন তোমার কোলে এটা কি? তখন জিন তাকে সমস্ত কাহিনী বলতে থাকে যে কিভাবে সে এই কুকুর ছানাটাকে খুঁজে পেয়েছে। সে বলে এটা আমাদের গাড়ির নিচে চলে এসেছিল, এরপর সেটাকে ফিরিয়ে দেওয়ার জন্য সেই গ্রামে গিয়েছিলাম, কিন্তু সেখানে কেউ থাকে না এবং আমার কলিগরাও এটাকে নিতে চায়নি, তাই এটাকে সাথে করে নিয়ে এসেছি। এখন এটাকে আমাদের দোকানের সামনে রাখবো, কেউ যদি এটাকে নিতে চায় অর্থাৎ অ্যাডপ্ট করতে চায় তাহলে তাকে দিয়ে দিব। তার এসব কথা শুনে জিয়া রেগে যায়। জিন শাওকে রাগ দেখিয়ে বলে তোর জন্য এই সব হয়েছে। এরপর দেখা যায় সে কুকুরটাকে দোকানের সামনে নিয়ে বসে আছে। একজন কাস্টমার এসে কুকুর ছানাটাকে দেখে জিজ্ঞেস করে আপনি কি কুকুর বিক্রি করেন? তার কথাবার্তা এবং ব্যবহারে মিস্টার জিন রেগে যায় এবং তাকে দূর করে দেয়। তাদের দোকান থেকে কিচেনটা সরাসরি দেখা যায়। কিচেনে জিয়া কাজ করছিল। সে জিয়ার চোখ ফাঁকি দিয়ে দোকান থেকে একটি খাবার নেয় এবং কুকুর ছানাটাকে খাওয়ায়। তখনই জিয়া দোকানের দিকে তাকায় এবং জিন অভিনয় করে অন্য দিকে তাকিয়ে থাকে। এরপর একজন মহিলা কাস্টমার আসে তার বাচ্চাকে নিয়ে। বাচ্চাটা
ছানাটা খুবই দুষ্ট স্বভাবের ছিল এবং সে কুকুর ছানাটাকে নিতে চাইছিল, কিন্তু জিন তাদেরকে মানা করে দেয়। এরপর একজন বয়স্ক মহিলা এসে কিছু না বলেই কুকুর ছানাটাকে তুলে নেয়। এতে কুকুর ছানাটা বেশ ভয় পেয়ে যায়। বিষয়টা জিনের কাছে মোটেও ভালো লাগে না, তাই সে বলে এই কুকুরটা মহিলাদেরকে কামড়ায়। এই শুনে মহিলাটি ভয় পেয়ে চলে যায়। আর এই সবকিছু দূর থেকে জিয়া লক্ষ্য করছিল। সে জিনকে বলে এটাকে আজ রাতের জন্য রাখতে পারো। এই শুনে জিন তাকে ধন্যবাদ দিয়ে কুকুর ছানাটাকে নিয়ে ঘরে চলে যায় এবং সেটাকে সোফায় বসিয়ে ফুটবল ম্যাচ দেখতে থাকে। এরপর সে কুকুরটাকে উপরের তলায় ঝুড়ির মধ্যে নিয়ে রাখে এবং সেটাকে খেলার জন্য একটি পুতুল উপহার দেয় আর বলে জিয়ার অনুগ্রহে তুমি আজ রাতে এই বাসায় ঘুমাতে পারবে, তাই দয়া করে আর কোনো দুষ্টুমি করবে না। পরদিন সকালবেলা জিন উপরে এসে দেখে কুকুর ছানাটা জিয়ার মাহাজং খেলার বক্সটা ফেলে দিয়েছে এবং গুটি বা টাইলগুলো সব নিচে পড়ে আছে। এই দেখে জিন বলে এসব যদি জিয়া দেখতে পেত তাহলে তোমাকে জানালা দিয়ে বাহিরে ছুঁড়ে ফেলতো। টাইলগুলো গোছাতে গিয়ে জিন দেখে কুকুর ছানাটা একটি টাইল টেবিলের নিচে লুকিয়ে রেখেছে। জিন বলে এটা তোমার পছন্দ হয়েছে তাই না? এই টাইলটার নাম হচ্ছে বাতং। এরপর জিন শাওকে বলে কুকুর ছানাটার ছবি তুলো এবং সেই ছবি দিয়ে ভালোভাবে পোস্টার বানাও, তাতে করে সেই পোস্টার দেখে ভালো ফ্যামিলির লোকজন আসবে এটাকে অ্যাডপ্ট করার জন্য। এরপর জিন আশেপাশের সমস্ত দেয়ালে সেই পোস্টারগুলো লাগিয়ে দেয় যেখানে লেখা ছিল 3 মাস বয়সের একটি কিউট কুকুর ছানাকে দত্তক দেয়া হবে। সে পোস্টার লাগিয়ে যখন দোকানে ফিরে আসে তখন কুকুর ছানাটাকে কোথাও দেখতে না পেয়ে অস্থির হয়ে পড়ে। জিয়াকে জিজ্ঞেস করলে সে বলে একজন লোক সেটাকে দত্তক নিয়েছে। এই শুনে জিন বিচলিত হয়ে জিজ্ঞেস করতে থাকে যে দত্তক নিয়েছে সে পুরুষ নাকি মহিলা, তার বাড়ি কোথায়, পরিচয় কি? জিয়া বলে সে এত কিছু জানে না। এই শুনে জিন প্রচন্ড রেগে যায় এবং বলে তুমি কিভাবে পারলে একজন অপরিচিত লোকের কাছে কুকুর ছানাটাকে দিয়ে দিতে? জিয়া বলে সে ছিল একজন পুরুষ এবং সেই লোকটি কুকুর ছানাটাকে নিয়ে মার্কেটের দিকে গিয়েছে। এই শুনে জিন তখনই মার্কেটের দিকে দৌড়ে যায় এবং একজন লোকের পিছু করে যে একটি বক্স নিয়ে মাংসের দোকানের দিকে যাচ্ছিল। জিন ভাবে হয়তো এই লোকটা সেটাকে মাংসের দোকানে বিক্রি করে দিয়েছে, কিন্তু দেখা যায় সেই বক্সের মধ্যে ছিল হাঁসের মাংস। এই দেখে জিন কিছুটা স্বস্তি ফিরে পায়। তখনই সে বাহিরে কুকুরের শব্দ শুনতে পায় এবং সেদিকে গিয়ে দেখে একজন লোক কুকুর ছানাটিকে দোকানের বাহিরে বেঁধে রেখে দোকানের ভেতরে ঢুকেছে। সেই লোকটি দোকানদারকে বলছে সে কুকুরের মাংস খেতে খুব ভালোবাসে। তাদের কথাবার্তা জিন আড়াল থেকে শুনতে পায় এবং সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক সে কুকুর ছানাটাকে উদ্ধার করে নিয়ে যাবে। তাই সে চুপি চুপি গিয়ে রশি খোলার চেষ্টা করে, কিন্তু কিছুতেই সে খুলতে পারছিল না। তখন সে পকেট থেকে লাইটার বের করে রশিটি পোড়ায়। এরপর কুকুর ছানাটাকে বুকের মধ্যে লুকিয়ে নিয়ে প্রাণপণে দৌড়াতে থাকে এবং বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরেই সে বালতি, পাইপ এবং শ্যাম্পু নিয়ে সেটাকে গোসল করানোর জন্য বসে পড়ে। বিষয়টা শাও, জিয়া এবং তার বন্ধুরা লক্ষ্য করছিল। জিয়ার বন্ধুরা বলে প্রফেসরকে আমরা কখনোই এত হাসি খুশি দেখিনি, সে এই কুকুর ছানাটাকে খুব ভালোবাসে। বহুদিন পর জিনকে এতটা প্রাণবন্ত দেখে শাও এবং জিয়া প্রচন্ড খুশি হয়। পরদিন মিস্টার জিন যখন ক্লাসে ছিল তখন শাও তাকে ফোন করে বলে একজন লোক কুকুর ছানাটাকে দত্তক নিতে চায়। সেই লোকটা কনস্ট্রাকশন সাইটে কাজ করে, কুকুরটাকে তার সাথেই রাখবে। জিন বলে কনস্ট্রাকশন সাইট খুব ঝুঁকিপূর্ণ হয়ে থাকে, যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে, তাই শাও যেন সেই লোকটাকে না করে দেয়। এরপর শাও আবারও ফোন করে বলে এবার একজন মহিলা এসেছে কুকুরটাকে দত্তক নেয়ার জন্য, কিন্তু সেই মহিলার বাড়িটি নাকি খুব ছোট। এই শুনে জিন বলে মহিলাটিকে মানা করে দাও, কারণ কুকুর ছানাটা ছোটাছুটি করতে পছন্দ করে, তাই অত ছোট বাড়িতে তাকে দেয়া যাবে না। অপরদিকে একজন লোক এসে জিয়াকে বলে কুকুরটাকে সে নিতে চায়। তাই জিয়া জিনের কথা অনুযায়ী সেই লোকটার সমস্ত বায়োডাটা নিতে থাকে, যেমন তার নাম কি, বাড়ি কোথায়, বিয়ে করেছে কিনা ইত্যাদি। এতে সেই লোকটা বিরক্ত হয়ে জিজ্ঞেস করে একটি কুকুর নেয়ার জন্য এত প্রশ্নের প্রয়োজন কেন? এই শুনে জিয়া তাকে মানা করে দিয়ে বন্ধুদের সাথে মাহজং খেলতে বসে পড়ে। বিকেলবেলা মিস্টার জিন যখন কলেজ শেষে বাড়ি ফিরছিল তখন স্টেশনের নিউজ পেপার বিক্রেতা তাকে বলে সকালে আপনি পেপার নিতে ভুলে গিয়েছিলেন, তাই এটা আপনার জন্য রেখে দিয়েছিলাম। জিন পেপার নিয়ে বাড়ি ফিরে আসে। বাড়ি এসে দেখতে পায় তার মেয়ে বয়ফ্রেন্ডকে বাড়িতে নিয়ে এসেছে তাদের বিয়ের ব্যাপারে কথা বলতে। মিস্টার জিন ছেলেটাকে বিভিন্ন প্রশ্ন করে এবং জানতে পারে সে জবলেস, অর্থাৎ কোনো কাজকর্ম করে না। এতে মিস্টার জিন কিছুটা রেগে গিয়ে ছেলেটাকে বিভিন্ন কথা শোনাতে থাকে। তখন তার মেয়ে বলে সে এই ছেলেটাকে পছন্দ করে এবং একেই বিয়ে করতে চায়। এই শুনে জিন
উঠে চলে যায়। ঠিক তখনই কুকুর ছানাটা টেবিলের কাপড় টেনে মাহাজংয়ের টাইলগুলো নিচে ফেলে দেয়। এই নিয়ে জিয়া তার স্বামীর উপর প্রচন্ড রেগেছিল। রাতের বেলা জিয়া তাকে বলে সে যেন এই কুকুরটাকে এখনই বাহিরে ফেলে দিয়ে আসে, কারণ আজকে সে মাহাজংয়ে প্রায় জিতেই যাচ্ছিল। ঠিক তখনই এই কুকুরটা তাদের খেলা নষ্ট করে দিয়েছে এবং সে এই কুকুরটাকে মোটেও পছন্দ করে না। তখন জিন তাকে বলে এই ঘরে যে যেটা পছন্দ করে সে সেটাই করে, কিছু করার আগে কারোর কাছ থেকে অনুমতি নেয় না। যেমন তুমি মাহাজং খেলতে পছন্দ করো, তাই সারাদিন বন্ধুদের সাথে মাহাজং খেলতে থাকো। আমাদের ছেলে কম্পিউটার পছন্দ করে, তাই সারাদিন তার সামনেই বসে থাকে। এবং আমাদের মেয়ে একটি রাস্তার ছেলেকে ধরে নিয়ে এসেছে বিয়ে করার জন্য। তোমাদের সবার উচিত ছিল এসব করার আগে আমার কাছ থেকে অনুমতি নেয়া। এবং এখন এই কুকুর ছানাটিকে আমি পছন্দ করি, তাই এটাকে রাখবো নাকি বাহিরে ফেলে দিব তার জন্য কারোর কাছ থেকে অনুমতি নেয়ার প্রয়োজন হবে না। এই বলে সে উপর তলায় চলে যায়। যাওয়ার আগে সে তার ছেলে মেয়েদের ডেকে বলে এর নাম রাখা হয়েছে বাতং। আজ থেকে ও তোমাদের সাথেই থাকবে, ওকে ছোট ভাইয়ের মতো আদর করবে। মিস্টার জিনকে এতটা রাগান্বিত দেখে তারা সবাই ভয় পেয়ে যায়। ভয়ে জিয়া বাতংয়ের গলায় পরানোর জন্য একটি বেল্ট তৈরি করে ফেলে। এরপর 1 বছর কেটে যায়। মিস্টার জিন তার মেয়ের বয়ফ্রেন্ডকে মেনে নিয়েছে এবং আজ তাদের বিয়ের পার্টিতে তাদের পরিচিত সবাই আসে। সবাই খুব এনজয় করে। পার্টি শেষে ফায়ার ক্র্যাকার্স বা পটকা ফোটানো হবে, তাই জিয়া জিনকে ডেকে বলে বাতংকে এখান থেকে সরিয়ে নিয়ে যেতে। তাই জিন তাকে ছাদে নিয়ে আসে, কারণ বাতং পটকার শব্দে প্রচন্ড ভয় পায়। জিন ছাদে বসে বাতংকে বলতে থাকে এক সময়ে আমাদের গ্রামটা অনেক উন্নত হয়ে যাবে। নদীর 2 প্রান্তে বড় বড় উঁচু বিল্ডিং নির্মাণ করা হবে এবং উন্নত মানের ব্রিজও তৈরি হবে। তা নিয়ে আমরা এখনই গবেষণা শুরু করে দিয়েছি। সবাই ব্রিজ দিয়ে যাতায়াত করবে, যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়ে যাবে, আর তখন হয়তো কেউ আর কেবল কারের অপেক্ষায় বসে থাকবে না। পরদিন জিয়া মিস্টার জিনকে অনেক কথা শোনাচ্ছিল, কারণ জিনকে বারবার বলা সত্ত্বেও জিন তার নোংরা জামা কাপড়গুলো এদিক সেদিক ফেলে রাখে। তখন সে বাতংকে ডেকে একটি শার্ট তার মুখে দিয়ে দেয় এবং বাতং সেটা জিয়ার কাছে পৌঁছে দেয়। এই দেখে শাও বেশ অবাক হয়, আর জিয়া বলে এই ঘরে একমাত্র বাতং ছাড়া আর কেউ আমার কথা শোনে না। এরপর কলেজে যাওয়ার সময় বাতং তার পিছু পিছু ঘর থেকে বের হয়ে যাচ্ছিল। তখন সে বাতংকে ঘরে চুপচাপ বসে থাকতে বলে কলেজের উদ্দেশ্যে বেরোয়, কিন্তু বাতং তার সাথে যাওয়ার জন্য ঘর থেকে বেরোনোর রাস্তা খুঁজতে থাকে। এক পর্যায়ে সে বেরিয়ে যায় এবং মিস্টার জিন যাতে তাকে দেখতে না পায় সেজন্য সে লুকিয়ে তার পিছু করতে থাকে। জিন যখন পেছনে তাকায় তখন সে দেয়ালের আড়ালে লুকিয়ে পড়ে, কারণ সে জানে মিস্টার জিন তাকে এখানে দেখতে পেলে প্রচন্ড রেগে যাবে। এভাবে করে সে স্টেশন পর্যন্ত চলে আসে, কিন্তু অনেক মানুষের ভিড়ে সে জিনকে হারিয়ে ফেলে চারদিকে খুঁজতে থাকে। বিষয়টা সেখানকার নিউজ পেপার বিক্রেতা লক্ষ্য করে। এরপর হঠাৎ বাতং দেখতে পায় জিন স্টেশনের ভেতরে চলে যাচ্ছে। এই দেখে বাতং সেদিকে ছুটতে থাকে। ওইদিকে জিন কেবল কারে উঠে পড়ে। যখন কেবল কারের দরজা লাগানো হবে ঠিক তখনই বাতং এসে হাজির হয়। জিন তাকে কোলে তুলে নেয় এবং বলতে থাকে তোমার এত দূর আসা উচিত হয়নি, তুমি সব সময় বাড়িতে থাকবে এবং আমার জন্য অপেক্ষা করবে। এরপর স্টেশনের বাহিরে এসে জিন বাতংকে বাড়িতে চলে যেতে বলে, কিন্তু বাতং কিছু দূর গিয়ে দাঁড়িয়ে থাকে। এই দেখে জিন তাকে ডাক দেয়। বাতং দৌড়ে চলে আসে। জিন তার নিউজ পেপারটি বাতংকে দেয় এবং বলে পেপারটি জিয়ার কাছে পৌঁছে দিবে। বাতং পেপারটি নিয়ে বাড়ির দিকে দৌড় লাগায়। পেপার বিক্রেতা বলে আপনি কুকুরটাকে ভালোই ট্রেনিং দিয়েছেন। দেখা যায় বাড়ি ফেরার পথে বাতং একটি খেলনার দোকানের সামনে দিয়ে যাচ্ছিল। সে ঘুরে ওই দোকানের সামনে এসে দাঁড়ায়, পেপারটা নিচে রেখে খেলনাগুলো দেখতে থাকে। এরপর সে আবারও পেপারটা নিয়ে বাড়ির দিকে রওনা হয়। বাড়ি এসে পেপারটা জিয়ার কাছে পৌঁছে দেয়। জিয়া বুঝতে পারে বাতং আজও জিনের পিছু পিছু স্টেশনে চলে গিয়েছিল, তাই সে বাতংকে ঘরে নিয়ে যায় এবং পেপারটা ঝুড়িতে রাখতে বলে। আরো বলে এখানেই চুপচাপ শুয়ে থাকবে। বাতং তার কথা মতো সেখানেই শুয়ে থাকে। বিকেলবেলা বাতং আবারও ঘর থেকে বেরিয়ে স্টেশনে চলে আসে। এসে দেখে তার বসার জায়গায় স্টেশনের একজন কুলি বসে রয়েছে। এই দেখে সে লোকটার ওপর রেগে যায়। লোকটা ভয়ে বাতংয়ের জায়গা ছেড়ে দেয়। এরপর বাতং তার জায়গায় বসে জিনের জন্য অপেক্ষা করতে থাকে। আর এই সবকিছু পেপার বিক্রেতা তার দোকানে বসে দেখছিল। তার কিছুক্ষণ পরেই জিন চলে আসে। সে বাতংকে দেখে বলে তুমি এখনো বসে রয়েছো, বাড়ি যাওনি কেন? তখন পেপার বিক্রেতা জিনের জন্য পেপার নিয়ে আসে আর বলে ও কিছুক্ষণ আগেই এসেছে আর আপনার অপেক্ষায় এক দৃষ্টিতে স্টেশনের দিকে তাকিয়েছিল। এই শুনে জিন বেশ অবাক হয় এবং বাতংকে নিয়ে বাড়ির দিকে রওনা হয়। বাড়ি এসে জিন সিদ্ধান্ত নেয় এখন থেকে সে বাতংয়ের জন্য নিজে রান্না করবে, কারণ বাতং অনেক বড় হয়েছে আর তার পুষ্টিকর খাবার দরকার। তাই সে শাওকে বলে অনলাইন থেকে তাকে কিছু ডগ ফুডের রেসিপি বের করে দিতে। সেই অনুযায়ী সে খাবার বানাতে শুরু করে। রান্না শেষ হলে যখন
বাতংকে খেতে দেয় তখন বাতং খাবারটি মুখে নিতেই ফেলে দেয়। জিন বারবার চেষ্টা করেও তাকে আর খাওয়াতে পারে না। এরপর সে খাবারটি নিজে টেস্ট করে দেখে তার রান্না খুবই জঘন্য হয়েছে। আর এইসব আড়াল থেকে জিয়া দেখছিল। এরপর দিন শাওয়ের কাছে একটি মেইল আসে যেখানে লেখা ছিল তার জবটি পার্মানেন্ট হয়ে গিয়েছে, যত দ্রুত সম্ভব তাকে বেইজিং শহরে আসতে হবে। এই দেখে সে প্রচন্ড খুশি হয় এবং বিষয়টা তার মাকে জানায়। তা শুনে জিয়া খুশি হলেও মনে মনে সে কিছুটা দুঃখী হয়ে পড়ে, কারণ তার মেয়ের মতো ছেলেটাও এখন তাদেরকে ছেড়ে চলে যাবে। আগামীকাল শাও বেইজিং এর উদ্দেশ্যে রওনা হবে, তাই সে তার ব্যাগ গোছাতে শুরু করে। তখন বাতং এসে তার একটি কাপড় নিয়ে পালিয়ে যায় আর শাও গিয়ে তার কাপড়টি নিয়ে আসে। কিছুক্ষণ পর বাতং আবারও চুপি চুপি এসে আরেকটি কাপড় নিয়ে পালিয়ে যায়। এভাবে বারবার বাতং তাকে বিরক্ত করছিল। বাতং তাকে বোঝাতে চাইছিল শাও যেন তাদেরকে ছেড়ে না যায়। এরপর শাও তাকে খাবার খেতে দেয়। খাবার খেয়ে সে স্টেশনে এসে মিস্টার জিনের জন্য অপেক্ষা করতে থাকে। এরপর জিন চলে আসলে সে তার সাথে বাড়ি চলে আসে। খাবার টেবিলে জিয়া শাওকে বলে তার বাবাকে সবকিছু খুলে বলতে। আসলে জিন এখনো জানে না যে তার ছেলের জব হয়ে গিয়েছে এবং সে আগামীকাল বেইজিং এর উদ্দেশ্যে বেরোবে। এই শুনে জিন রেগে গিয়ে টেবিল ছেড়ে উঠে যায়, কারণ শাও তার কাছ থেকে অনুমতি নেয়নি এবং তাকে আগে থেকে কিছুই বলেনি। তার এরকম ব্যবহারে শাও খুব কষ্ট পায়। জিয়া জিনকে বলে তোমার উচিত ছেলেকে কিছু উপদেশ দেয়া এবং তাকে আশীর্বাদ করা। কিন্তু এসব না শুনে জিন বাতংকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। বাড়ি থেকে বেরিয়ে সে স্পাইসি চিকেন স্টকের দোকানে যায়, কিন্তু ততক্ষণে বেচাকেনা শেষ করে দোকানদার বাড়ি ফিরছিল। জিন তাকে বলে তার অনেকগুলো স্পাইসি চিকেন স্টক লাগবে। দোকানদার বলে তার দোকানে কোনো খাবার অবশিষ্ট নেই, তাই মিস্টার জিনকে তার সাথে বাড়িতে যেতে হবে। এরপর সে যখন স্পাইসি চিকেন নিয়ে বাড়ির দিকে ফিরছিল তখন জিয়া ছাতা নিয়ে তাকে খুঁজতে বেরোয় এবং বৃষ্টির মধ্যে বাহিরে বের হওয়ার কারণে তাকে অনেক কথা শোনায়। জিয়া লক্ষ্য করে বাতং জিনের টর্চ লাইটের আলো ফলো করছে। আলো যেদিকে যায় বাতংও সেদিকে ছুটতে থাকে। তার এই দুষ্টুমি দেখে জিয়া বলে বাতং সাধারণ ৮-১০টা কুকুর থেকে বেশ আলাদা। সে মানুষের মতো অনেক কিছু উপলব্ধি করতে পারে। এরপর তারা বাড়ি ফিরে আসে। জিয়া তাকে রাতের ওষুধ খেতে বলে। জিন বলে রাতে ওষুধ খেলে তার ঘুমের মাত্রা বেড়ে যাবে এবং সকালবেলা ঘুম থেকে উঠতে পারবে না। আর যদি উঠতে না পারে তাহলে সে শাওকে কিভাবে বিদায় জানাবে। কিন্তু জিয়া বলে ওষুধ না খেলে তুমি অসুস্থ হয়ে পড়বে, তাই নিয়মিত ওষুধ খেতে হবে। পরদিন সকালে বাতং তাকে ঘুম থেকে ওঠায়। সে উঠে দেখে অনেক লেট হয়ে গিয়েছে আর শাও তাকে বিরক্ত না করে ট্রেন স্টেশনে চলে গিয়েছে। ছেলের সাথে দেখা করার জন্য সে ট্যাক্সি নিয়ে দ্রুত ট্রেন স্টেশনের দিকে রওনা হয়, কিন্তু রাস্তায় সে ট্রাফিক জ্যামে আটকে পড়ে। অনেকক্ষণ যাবৎ গাড়িতে বসে থাকার পর সে নেমে যায় এবং বাতংকে নিয়ে স্টেশনের দিকে ছুটে। ছেলেকে একবার দেখার জন্য সে প্রাণপণে দৌড়াতে থাকে, কিন্তু স্টেশনের খুব কাছে এসে জিন হাঁপিয়ে যায়। তার এই অবস্থা দেখে বাতংও দাঁড়িয়ে পড়ে। ঠিক তখনই ট্রেনের হর্ন বা সাইরেন শোনা যায়, অর্থাৎ ট্রেন এখনই স্টেশন ছেড়ে চলে যাবে। বাতং একাই স্টেশনের দিকে ছুটে যায়, কিন্তু কোথাও শাওকে দেখতে পায় না। তখনই শাও জানালা দিয়ে বাতংকে দেখতে পায়। বাতংও তাকে দেখে ট্রেনের সাথে দৌড়াতে থাকে। ট্রেন গতি বাড়িয়ে স্টেশন ছেড়ে চলে যায়, তাই বাতংও দাঁড়িয়ে পড়ে। এই দেখে শাও খুবই ইমোশনাল হয়ে যায়। বুঝতে পারে নিশ্চয়ই তার বাবা স্টেশনে এসেছিল, কিন্তু ট্রেন ছেড়ে দেওয়ার কারণে তার সাথে দেখা করতে পারেনি। এরপর প্রায় ৬ মাস কেটে যায়। প্রতিদিনের মতো আজও কলেজে যাওয়ার উদ্দেশ্যে মিস্টার জিন রোপওয়ে স্টেশনে চলে আসে এবং আজও তার পিছু পিছু বাতংও আসতে ভুল করেনি। জিন সেই পেপার বিক্রেতার কাছ থেকে পেপার নিয়ে বাতংকে দেয় এবং বলে জিয়ার কাছে পৌঁছে দিতে। এই বলে সে স্টেশনের ভিতরে ঢুকবে। তখনই জিয়া তাকে ফোন করে বলে কলেজের একটি ফাইল সে ভুলবশত বাড়িতে রেখে গিয়েছে। সেই ফাইলটি আনার জন্য জিন আবারও বাড়ির দিকে যায়। তখন সে লক্ষ্য করে বাতং তার দেয়া পেপারটি নিচে রেখে তাদের পাশের বাড়ির সামনে বসে আছে। তখন জিয়া ফাইলটি নিয়ে সেখানে চলে আসে। তারা দুজন দেখতে পায় সেই বাড়ি থেকে ধবধবে সাদা একটি কুকুর বেরিয়ে এসে বাতংয়ের সাথে খেলাধুলা করছে, অর্থাৎ এটা হচ্ছে বাতংয়ের গার্লফ্রেন্ড। আর এই কুকুরটা হচ্ছে জিয়ার বান্ধবীর। জিয়ার বান্ধবী বাতংকেও খুব আদর করত। আর বাতং স্টেশন থেকে বাড়ি ফেরার পথে প্রতিদিন এই বাড়িতে এসে সময় কাটাতো। এরপর দিন স্টেশন থেকে বাড়ি ফেরার সময় মিস্টার জিন দেখে বাতং তার সাথে না এসে একটি খাবারের দোকানের সামনে বসে রয়েছে, অর্থাৎ সে এই খাবারটি খেতে চায়। তাই জিন বাধ্য হয়ে তাকে খাবার কিনে দেয়। দূর থেকে সেই পেপার বিক্রেতা এসব দেখছিল। বাতং নিমিষেই পুরো খাবারটা শেষ করে ফেলে, তাই জিন তার খাবারটাও বাতংকে দিয়ে দেয়।
তার পরদিন বিকেলে কলেজ থেকে বাড়ি ফেরার সময় সে শহরের স্টেশনে গিয়ে দেখে মেরামতের জন্য সেই স্টেশনটি আজ বন্ধ থাকবে। তাই সে ট্যাক্সি নিয়ে পাশের স্টেশনে চলে যায়। রাতের বেলা বাড়ি ফিরে সে ফুটবল ম্যাচ দেখছিল। ম্যাচটা ছিল চীন বনাম ইরানের সেমিফাইনাল। হঠাৎ সে লক্ষ্য করে বাতংকে কোথাও দেখা যাচ্ছে না। জিয়া বলে সে আজ বিকেল থেকেই বাতংকে দেখেনি এবং কাজের ব্যস্ততায় বাতংকে সে একদমই ভুলে গিয়েছিল। তাই বাতংকে খুঁজতে জিন বেরিয়ে পড়ে। কোথাও খুঁজে না পেয়ে শেষমেশ স্টেশনে চলে আসে। দেখতে পায় বাতং এখনো স্টেশনের দিকে তাকিয়ে তার জায়গায় বসে রয়েছে, এখনো বসে জিনের অপেক্ষা করছে। বাতং জিনকে দেখতেই তার কাছে চলে আসে। জিন তার কাছে ক্ষমা চায়, কারণ আজ সে বাড়ি ফিরেছে পাশের গ্রামের স্টেশন দিয়ে এবং সেমিফাইনাল ফুটবল ম্যাচ দেখার আনন্দে সে বাতংয়ের কথা ভুলে গিয়েছিল। এরপর তারা বাড়ি ফেরার পথে অন্য বাড়ির জানালা দিয়ে ফুটবল ম্যাচ দেখে, কারণ সেই ম্যাচটি পেনাল্টি শুটআউটে গড়িয়েছিল এবং শেষ পর্যন্ত চীন জয়ী হয়। এই খুশিতে মিস্টার জিন বাতংকে নিয়ে আনন্দ উল্লাস করতে থাকে। এরপর গ্রীষ্মকালের এক দুপুরে সবাই গরমে অতিষ্ঠ হয়েছিল। মিস্টার জিন লক্ষ্য করে বাতং গরম সহ্য করতে না পেরে পানির গামলার ভেতর দাঁড়িয়ে আছে। তাই সে বাতংকে নিয়ে বেরিয়ে পড়ে, তাকে নদীতে গোসল করানোর জন্য নিয়ে আসে। বাতং ঝোপঝাড়ের মধ্য থেকে একটি হাড় কুড়িয়ে আনে এবং সেটাকে মাটিতে পুঁতে রাখতে চায়। এই দেখে জিন তাকে সাহায্য করে। এরপর আরও বেশ কিছু সময় কেটে যায়। মিস্টার জিনকে ব্রিজ তৈরি করার একটি প্রজেক্টের জন্য সিলেক্ট করা হয়েছে। তাই সে একদিনের জন্য বাড়ি ফিরবে না। সে জিয়ার কাছ থেকে বিদায় নিয়ে যখন বের হচ্ছিল তখন বাতং দরজার সামনে এসে দাঁড়িয়ে থাকে। জিন তাকে বাড়ি থেকে বের হতে মানা করে এবং জিয়াকে বলে যায় বাতংয়ের দিকে খেয়াল রাখতে। এর কিছুক্ষণ পরেই বাতং তার আগের জায়গা দিয়ে বের হয়ে যায় এবং এক দৌড়ে স্টেশনে চলে আসে। বরাবরের মতো আজও জিন তাকে পেপার দিয়ে বাড়িতে নিয়ে যেতে বলে। বাতং বাড়ির দিকে দৌড় লাগায়। এরপর জিন কেবল কারে উঠে পড়ে। তখনই বাতং স্টেশনের মধ্যে ছুটে চলে আসে, কিন্তু ততক্ষণে কেবল কার অনেক দূরে চলে গিয়েছে। মিস্টার জিন বাতংকে দূর থেকে বিদায় জানায় আর বাতং তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এরপর প্রজেক্টে কাজ করার সময় জিন অস্বস্তি ফিল করে। সে তার ব্যাগের মধ্য থেকে ওষুধ বের করতে যায়, কিন্তু তার আগেই হার্ট অ্যাটাকে মিস্টার জিন মৃত্যুবরণ করে। জিয়াকে সান্ত্বনা দেওয়ার জন্য তার মেয়ে এবং মেয়ের হাজবেন্ড বাড়িতে চলে আসে। তার মেয়ে বাতংকে কোথাও দেখতে না পেয়ে তাকে জিজ্ঞেস করে বাতং কোথায়। জিয়া বলে বাতং নিশ্চয়ই এখনো স্টেশনে বসে আছে তোমার বাবার অপেক্ষায়। ওইদিকে দেখা যায় অনেক রাত হয়ে যাওয়ার পরেও বাতং স্টেশনে বসেছিল। সে মানুষের ভিড়ে শুধু জিনকে খুঁজতে থাকে। শেষমেশ স্টেশন বন্ধ করে দেয়া হয়। এই দেখে বাতং বিচলিত হয়ে পড়ে। সেখানকার দারোয়ান পেপার বিক্রেতাকে জিজ্ঞেস করে এটা কার কুকুর। সে বলে এটা প্রফেসর জিনের কুকুর। এই শুনে দারোয়ানের খুব মন খারাপ হয়। এরপর পেপার বিক্রেতা তার দোকান ক্লোজ করে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়। সে বাতংকেও বাড়ি চলে যেতে বলে। তখনই জিনের মেয়ে সেখানে চলে আসে বাতংকে বাড়ি নিয়ে যেতে। বাতং তাকে দেখে এক দৌড়ে স্টেশনের দিকে ছুটে যায়। সে ভাবে মিস্টার জিন হয়তো এখনই চলে আসবে। পরদিন সকালে শাও বাড়ি চলে আসে। সে বাতংকে বলে যেদিন বাবা আমার সাথে দেখা করার জন্য স্টেশনে ছুটে এসেছিল সেদিনই ভেবে নিয়েছিলাম আমি হয়তো তাকে আর দেখতে পাবো না, আর এখন ঠিক তাই হলো। এরপর জিয়া মিস্টার জিনের জিনিসপত্র গোছাতে গিয়ে সেখানে মাজুঙ্গেমের বাতং নামক সেই টাইলটি দেখতে পায়। সে ওই টাইলটাকে বাতংয়ের গলার বেল্টের সাথে লাগিয়ে দেয়। এরপর তারা মিস্টার জিনের শেষকৃত্য সম্পন্ন করে। অপরদিকে বাতং স্টেশনে যাওয়ার জন্য বের হওয়ার চেষ্টা করে, কিন্তু দরজা বন্ধ থাকায় সে বের হতে পারছিল না। তাই সে সিঁড়ি দিয়ে দোতলায় চলে আসে এবং জানালা দিয়ে বের হয়ে যায়। সেদিন ঝুম বৃষ্টি ছিল। বৃষ্টির মধ্যেই সে স্টেশনে এসে বসে থাকে। তাকে বৃষ্টিতে ভিজতে দেখে পেপার বিক্রেতা তার উপর একটি ছাতা রেখে যায়। এরপর আরো বেশ কিছু সময় অতিবাহিত হয়। এখন এই বাড়িতে শুধু জিয়া আর বাতংই থাকে, কিন্তু কয়েকদিন আগে সরকার তাদেরকে নোটিশ পাঠিয়েছে। তা হলো তাদের সেখানকার বাড়িগুলো অনেক বেশি পুরনো হয়ে গিয়েছে। ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগে তাদের বাড়িগুলো ধসে যেতে পারে। তাই সেই সমস্ত বাড়িঘর ভেঙে ফেলা হবে। তারা চাইলে পরবর্তীতে আবারও এখানে বাড়িঘর নির্মাণ করতে পারবে। এখন জিয়াকে তার বাড়ি ছেড়ে চলে যেতে হবে। শাও ফোন করে বলে সে বেইজিংয়ে এক বিশাল ফ্ল্যাটে থাকে, তার মা তার কাছেই থাকবে। কিন্তু প্রবলেম হলো তাদের বিল্ডিংয়ে কুকুর ঢোকা নিষেধ। তাই বাতং জিয়ার মেয়ের কাছে থাকবে আর জিয়া থাকবে তার ছেলের কাছে।
পরদিন বাতংকে নিতে তার মেয়ে চলে আসে। বাতং কিছুতেই যেতে চাইছিল না, কিন্তু শেষমেশ তাকে বাধ্য হয়ে চলে যেতে হয়। এভাবে আরো কয়েক মাস কেটে যায়। বাতং এখন জিয়ার মেয়ের ফ্ল্যাটে থাকে। এখন সে মন চাইলেই আগের মতো চারদিকে ছুটে বেড়াতে পারে না, সারাদিন জানালার পাশে বসে থাকে। একদিন হঠাৎ সে দৌড়ে ঘর থেকে বেরিয়ে যায়। সে নদীর পাড়ে চলে আসে এবং কেবল কারটাকে ফলো করে দৌড়াতে থাকে। শেষ পর্যন্ত সে তাদের গ্রামে চলে আসে। এসে দেখে সবাই বাড়ি ঘর ছেড়ে চলে যাচ্ছে। এরপর সে আবারও স্টেশনে চলে আসে। তার মালিকের জন্য পথ চেয়ে বসে থাকে। গভীর রাতে বাতংকে সেখানে দেখে সেই পেপার বিক্রেতার প্রচন্ড মন খারাপ হয়। তার কিছুক্ষণ পর জিয়ার মেয়ে এবং তার হাজবেন্ড এসে বাতংকে নিয়ে যায়। বাতং সব সময়ই ঘর থেকে বেরিয়ে যেতে চাইতো, কিন্তু একবার বেরোলে স্টেশনে গিয়েই বসে থাকে। এই জন্যে তাকে ঘরেই আটকে রাখা হতো। একদিন তারা ঘরে ফিরে দেখে বাতং ঘরের সমস্ত জিনিসপত্র এলোমেলো করে ফেলেছে। তারা বুঝতে পারে তাকে এভাবে বেঁধে রাখা যাবে না, তাই তারা তাদের গ্রামের এক লোকের কাছে বাতংকে দিয়ে দেয়। এখন থেকে সেই লোকটাই তার খেয়াল রাখবে এবং বাতং আবারও মুক্তভাবে গ্রামে ঘুরে বেড়াতে পারবে। কিন্তু কিছু দূর আসার পরে সে গাড়ি থেকে নেমে যায় এবং প্রাণপণে স্টেশনের দিকে ছুটতে থাকে। দেখা যায় যে কোনো এক কারণে বাতং তার পায়ে আঘাত পায়। ব্যথার কারণে সে ঠিকভাবে হাঁটতে পারছিল না। এই বিষয়টা সেই কুলি এবং পেপার বিক্রেতা দেখতে পায়। বাতংয়ের জন্য তাদের খুবই আফসোস হচ্ছিল। সেদিন অনেক রাত হয়ে যাওয়ার পরেও বাতংকে কেউ আর নিতে আসে না। পেপার বিক্রেতা তাকে একটি পেপার দিয়ে বলে, মিস্টার জিন আজ আসবে না, তুমি বাড়ি ফিরে যাও। তাই বাতং বরাবরের মতো পেপার নিয়ে বাড়ি চলে আসে। তাদের বাড়িটি এখন সম্পূর্ণ পরিত্যক্ত হয়ে গিয়েছে, কিন্তু বাতংয়ের বেডের পাশে তার পুতুলটি এখনো আছে। সে চুপচাপ সেখানে শুয়ে থাকে। পরদিন সে জিয়ার বান্ধবীর বাড়ির সামনে যায়, যেখানে থাকতো সেই ধবধবে সাদা কুকুরটি। সেই বাড়িতে গিয়ে দেখে সেখানে ওই ঘণ্টাটি ছাড়া আর কিছুই নেই। সে ওই ঘণ্টাটি তার বাড়িতে নিয়ে আসে। এভাবেই সময় কাটতে থাকে। বাতং তার পুরনো সব স্মৃতিগুলো ভেবে শুধু মিস্টার জিনকেই খুঁজে বেড়ায়। একদিন বাতং যখন স্টেশনে বসেছিল, তখন কিছু বাচ্চারা এসে তাকে বিরক্ত করতে থাকে। এই দেখে সেই কুলি বাচ্চাদেরকে তাড়িয়ে দেয় এবং তার নিজের টি শার্ট দিয়ে বাতংকে পরিষ্কার করে দেয় এবং তাকে কিছু খাবারও খেতে দেয়। এরপর থেকে ধীরে ধীরে বাতং রাস্তার কুকুরদের মতো হয়ে যায়। একদিন সেই খেলনার দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় একটি খেলনা সে চুরি করে নিয়ে যায়। টিভিতে ফুটবল খেলা দেখলেই সে দাঁড়িয়ে যেত, এদিক সেদিক ছুটে বেড়াতো। সে ওই রাস্তার সামনে এসে দাঁড়িয়ে থাকতো, যে রাস্তা দিয়ে সে মিস্টার জিন এবং জিয়ের সাথে এক বৃষ্টির রাতে বের হয়েছিল। এভাবে আরো কয়েক বছর কেটে যায়। সে প্রত্যেক দিন মিস্টার জিনের জন্য স্টেশনে গিয়ে বসে থাকে এবং প্রত্যেক দিন সেই পেপার বিক্রেতা তাকে পেপার দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। ধীরে ধীরে সেই গ্রামে বেশ কয়েকটি ব্রিজ নির্মাণ হয়, আর এই স্টেশনটা এখন শুধুমাত্র একটি পর্যটন কেন্দ্র। মানুষ এখানে ঘুরতে আসে। স্টেশনের সেই কুলি অন্য জায়গায় চলে যাবে, কারণ এখন এই স্টেশনে কুলিদের কোনো কাজ নেই। সে যাওয়ার আগে বাতংকে খাবার খাওয়ায় এবং বাতংয়ের কাছ থেকে বিদায় নিয়ে এই স্টেশন ছেড়ে চলে যায়। এখানে দৃশ্য পরিবর্তন হয়ে বর্তমানে চলে আসে, যেখানে জিয়া তার ছেলে শাওয়ের সাথে বহু বছর পর তাদের গ্রামে ঘুরতে এসেছিল। পেপার বিক্রেতা জিয়াকে বলে, গত 10 বছর ধরে বাতং প্রত্যেক দিন স্টেশনে এসেছে। সে এখনো মিস্টার জিনের পথ চেয়ে বসে থাকে। সে আরো বলে, আপনাদের বাড়িটি পুরোপুরি ভাঙা হয়নি, আপনারা চাইলে বাড়ি থেকে ঘুরে আসতে পারেন। এই বলে সে বাতংকে একটি পেপার দেয়, আর বাতং পেপার নিয়ে বাড়ির দিকে হাঁটা শুরু করে। জিয়া তার বান্ধবীর বাড়ির সামনে এসে দাঁড়ায়। বাতংও এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থাকে। পুরনো সেই মধুর স্মৃতিগুলো ভেবে জিয়া আবেগী হয়ে যায়। এরপর তারা তাদের বাড়িতে আসে। জিয়া পুরো বাড়িটি ঘুরে দেখে। হঠাৎ শাও তাকে ডাক দেয়। সে গিয়ে দেখে বাতংয়ের বেডের পাশে হাজার হাজার পেপার পড়ে রয়েছে। অর্থাৎ সেই পেপার বিক্রেতা প্রতিদিন রাতে বাতংকে বাড়ি পাঠানোর জন্য যে পেপারগুলো দিয়েছিল, বাতং তা জমিয়ে পাহাড়ের মতো স্তূপ করে রেখেছে, আর তার পাশেই বাতং পড়ে রয়েছে। অর্থাৎ বাতং আর নেই, সে মৃত্যুবরণ করেছে। তার পাশেই ছোট্ট একটি কুকুর ছানাকে আমরা দেখতে পাই। এটা হচ্ছে বাতংয়ের আত্মা। তাকে উপরতলা থেকে মিস্টার জিন ডাক দেয়, আর সে ছুটে উপরতলায় চলে আসে। জানালা দিয়ে বের হতেই সে দেখে মিস্টার জিন তার জন্য অপেক্ষা করছে। জিন তাকে বলে, সবাই আমাকে ছেড়ে চলে গেল, কিন্তু তুমি এখনো আমার অপেক্ষা করছো, তাই তোমাকে একা ফেলে আমি কিভাবে যাই? এই শুনে বাতং দৌড়ে গিয়ে তার পুতুলটি নিয়ে আসে। জিন বলে, আমাকে ক্ষমা করে দিও তোমাকে অনেক বেশি অপেক্ষা করানোর জন্য। এরপর জিন তাকে নিয়ে কেবল কারে উঠে পড়ে অনন্ত যাত্রার উদ্দেশ্যে।